আর্দ্রতা বেশি, ওইখানে পুরুলিয়ার গরমটা ঠিক কিরকম? পুরো শুষ্ক গরম নাকি ওখানেও আর্দ্রতা রয়েছে? দেখো সান্নিক, আর্দ্রতা রয়েছে এবং এই কারণে অস্বস্তি বেড়েছে এবং তীব্র গরমের সাথে সাথে একেবারে অস্বস্তিকর গরম যেটাকে বলে সেটাই পুরুলিয়ার। সাধারণত এই ধরনের গরম শুষ্ক গরম হয় পুরুলিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে একেবারেই অস্বস্তিকর গরম এবং প্রচণ্ড ঘাম হচ্ছে। একটু বেলা বাড়লেই রাস্তায় বেরোনো মুশকিল, কার্যত আগুন ঝরছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 42.4 ডিগ্রি। ফলে দিনে দিনে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে বৃষ্টি না হলে সাধারণ মানুষের এই পরিস্থিতি থেকে মুক্তি নেই এবং জেলার বাসিন্দারা চাইছে একটা বৃষ্টি হোক, বৃষ্টি এলেই স্বস্তি মিলবে। তার কারণ যেভাবে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে এবং অস্বস্তিকর গরম, অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে, বেলা বাড়লেই রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এবং যেটা তোমাকে বললাম, তাপমাত্রা 42 ডিগ্রি পেরিয়ে গেছে। যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে বৃষ্টি না হলে সত্যি সমস্যায় পড়তে হবে। না হবে ততক্ষণ পর্যন্ত স্বস্তি কিন্তু মিলবে না। আমি একটু ঝাড়গ্রামের ছবিটাও জানার চেষ্টা করব। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো, প্রথমেই বলবো যে বাতাসের মধ্যে আর্দ্রতা রয়েছে এবং যার কারণেই প্রচন্ড ভাবে ভ্যাপসা গরম। কারণ যেখানে তাপমাত্রা আজ প্রায় 43 ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে সকাল থেকে চারিফাটা রোদ রয়েছে এবং সেই রোদ্দুর সাথে বাতাসের মধ্যে যেভাবে আর্দ্রতা রয়েছে সে কারণে লু বইছে বাতাসে। আর রাস্তার মধ্যে যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা মাথায় ছাতা কিংবা মুখে কাপড় বেঁধেই বেরোচ্ছেন, কারণ সকাল থেকে যেভাবে এই গরমে জেরবার হয়ে পড়েছে জেলার মানুষজন, ঠিক তেমনই গত দুদিন ধরে দেখা হয় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গতকাল আগামীকাল আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা যাবে এমনটাই জানা যাচ্ছে। আজকের যে তাপমাত্রা তা হয়তো দুপুরের পর আরো ঊর্ধ্বমুখী হবে, কারণ বিকেল 5টা পর্যন্ত প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। কারণ সকাল থেকে যেভাবে গরমে জেরবার এবং দুপুরের পর থেকে যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে এবং দুপুরের পর থেকে বিকেল 6টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে না বলছেন চিকিৎসকেরা। কারণ যেভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে গতবারের যে তাপমাত্রা তার থেকে এবারে যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং যে ভ্যাপসাটে গরম, এতে শারীরিক অনেকটাই অসুস্থতা হতে পারে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। অন্যান্য সময় আমাদের মনে আছে এপ্রিলের সময় যখন গরম ছিল সেই গরম কিন্তু অনেকটা শুকনো গরম ছিল এবং সেই তাপপ্রবাহের পরিস্থিতির পরে এবার আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রত্যেক জেলাতেই কিন্তু একই রকম ছবি। কোলাঘাটে বাজি কারখানায় আগুন, বিস্ফোরণ, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। প্রথমত, এইভাবে জনবহুল এলাকায় বাজি বানানো যায় কিনা, অর্থাৎ বাজি বানানোর কোনো লাইসেন্স ছিল কিনা, কিভাবে এই কাজ হচ্ছিল, কতদিন ধরে হচ্ছিল, পুলিশ কি কিছুই জানতো না? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। সুজিত, প্রথমে একটু জানতে চাইবো ইনসিডেন্ট, ঘটনাটা কি, বিস্ফোরণের অভিঘাত কত এবং এলাকার মানুষ কি বলছেন? এলাকার মানুষ রীতিমতো শঙ্কিত, আতঙ্কিত। তারা কিন্তু বলা যায় মুখে যেমন যারা আছেন কুলু পেটেছে অতনু, তেমন কিন্তু বহু মানুষ এলাকা ছাড়া। আসলে গতকাল আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে বিস্ফোরণ এবং যেটা দেখা গেছে পয়াগ্রাম একাধিক বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হয় বলে অভিযোগ। সেখানেই বাজি তৈরি চলে বছরের পর বছর। পুলিশ হাত গুটিয়ে বসে থাকার কারণে রমরমা বেড়েছে। আর এ ধরনের ঘটনা যখন সামনে আসে পুলিশ তদবির শুরু করে, তোড়জোড় শুরু করে। কিন্তু যেটা বন্ধ করার সারা বছর ধরেই কিন্তু এটা চলে আসছে এবং এই যে ঘটনা, রাত্রে যে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠা গোটা এলাকার মানুষ বলছেন যে একেবারে এ ধরনের ঘটনা তেমন ঘটতে দেখেননি, ছোটোখাটো দেখেছেন, কিন্তু বাজি বোমা থাকা অতনু বাড়িতে আচমকায় আগুন লাগে, বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি বাড়িতেও এবং ভেঙে চৌচির হয়ে যায় সেই বাড়ি। পাশাপাশি কিছু বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে গোটা ঘটনা সবটাই কিন্তু কাঁথির কোলাঘাটের পয়াগ গ্রামের, যে গ্রামে রমরমিয়ে চলে বাজি তৈরি, বেআইনিভাবে চলে, লাইসেন্সের বালাই নেই এবং এটা নিয়ে ধরপাকড় শুরু হয় কখন না, যখন এগরা, পাঁশকুড়া এইসব জায়গায় এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু সেই কদিনই তোড়জোড় চলে, বাকি সময় কিন্তু পুলিশ হাত গুটিয়ে বসে থাকে, প্রশাসন একেবারে নীরব থাকে। সেটাই অভিযোগ করছেন মানুষ। তার ফল ভোগ করতে হচ্ছে এই মানুষদেরকে, যারা কিনা পাশাপাশি প্রতিবেশী যারা এই ব্যবসা করেন না, এই বাজি তৈরি করেন না,
তাদের কিন্তু ভুগতে হচ্ছে রীতিমতো ভোগান্তি। কারণ এরকমই ঘটনা প্রায়ই ঘটছে এবং ঘটলে আবারও বলছি পুলিশ তোড়জোড় শুরু করে। ভোটের পরে আবার ভোট, অর্থাৎ 4টি বিধানসভা আসনে পুনর্নির্বাচন হবে। এই 4টি বিধানসভা আসন কোন কোন আসন, কেনই বা এখানে আবার ভোট হবে, কবে হবে ভোট? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই উপনির্বাচন হবে 4টি বিধানসভা কেন্দ্রে, কোন কোন কেন্দ্রে এবং কবে? দেখো, আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এবং 13ই জুলাই তার গণনা হবে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে 15ই জুলাইয়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। মূলত রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং কলকাতার মালদা, কলকাতার মানিকতলা, এই 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে। তার মধ্যে মানিকতলা কেন্দ্রের তুমি জানো যে সাধন পান্ডে তিনি মারা যাবার পর এই কেন্দ্রে উপনির্বাচন হবে এবং বাকি যে 3টি কেন্দ্র সেখানকার বিধায়করা পদত্যাগ করেছিলেন, মূলত তার জেরে এই 3টি কেন্দ্রে উপনির্বাচন হবে। সব মিলিয়ে 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগামী 24 জুন এই 4টি কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে এবং তারপর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 21 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ধন্যবাদ সোমরাজ। অপর প্রতিনিধি আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, এই 4টি যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা আসন, এই 4টি বিধানসভা আসনের মধ্যে থেকে তিনটি তৃণমূলের হাতছাড়া হয়েছিল। অবশ্য পরবর্তীতে এই 3টি বিধানসভা যারা জিতেছিলেন সেই 3জন বিধায়কই যোগ দিয়েছিলেন তৃণমূলে। তৃণমূল প্রার্থী বাছাইয়ের বিষয়ে এবার কোন বিষয়টাকে অগ্রাধিকার দেবে? অর্থাৎ আমি যদি বলতে চাই যে রায়গঞ্জ বা বাগদার ক্ষেত্রে সেই যারা প্রার্থী ছিলেন বিজেপির হয়ে, যারা জিতেছেন, তারাই কি টিকিট পেতে পারেন বলে মনে হচ্ছে? একেবারেই তাই, সেটাই মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে এই 3জনই হচ্ছে যখন বিজেপি ছাড়েন তারা তখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা দেখিয়েছিলেন এবং বিজেপির মধ্যে একাধিক ইস্যু নিয়ে তারা বারবার ধরে সরব হতে শুরু করেছিলেন। এবং এর মধ্যে তুমি যদি দেখো যে কৃষ্ণ কল্যাণী বা বিশ্বজিৎ দাস, এদের দুজনের জনসংযোগ বা সাংগঠনিক দিক থেকেও সেই জায়গাতে যথেষ্ট দক্ষতা রয়েছে। অনেকেই বলছেন যে 2021-এর পর 2024 ওই আসনগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে। এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরাই লড়াই করেছে। কিন্তু তবে তৃণমূল কংগ্রেস মনে করছে এই সমস্ত জায়গাতে লোকসভা এবং বিধানসভার যে নির্বাচনী দুটো প্রেক্ষিত আলাদা, ফারাক অনেকটা রয়েছে। ফলে সম্ভাবনা এই 3জনকে ফের পুনরায় বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। আবির, মানিকতলার ক্ষেত্রে মার্জিন যথেষ্ট কম ছিল, সেক্ষেত্রে নতুন কোনো মুখ বা কোনো সারপ্রাইজ? মানিকতলার ক্ষেত্রে সেই সম্ভাবনাটা প্রবল হয়েছে। সেক্ষেত্রে একটা চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর কলকাতার সাংগঠনিক রাজনীতি সম্পর্কে যারা অবহিত তাদের মধ্যে থেকে কাউকে সেখানে নিয়ে আসা হতে পারে। তবে এই বিষয় নিয়ে শীঘ্রই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হবে। মানিকতলাকে কেন্দ্র করে যে রাজনৈতিকভাবে যে লড়াই বা চমকের যে বিষয়, সেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য অস্বীকার করছে। ধন্যবাদ আবির। কসবায় গোষ্ঠীদ্বন্দ্ব, রবিবার রাত 8টা নাগাদ আলো নিভিয়ে, পাড়ার আলো নিভিয়ে নাকি বোমা ফেলা হয়েছে, শুনলে গুলি ছোড়া হয়েছে। কারা করলো? এই যে দুই গোষ্ঠী, এই দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। কতদিন ধরে এই দুই কাউন্সিলরের মধ্যে ঝামেলা চলছে, কেনই বা চলছে? আসল সমস্যা কোথায়? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, সমস্যা কোথায়? কসবা যে ইন্দুপাক এলাকা, সেখানে কিন্তু একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গতকাল রাতের বেলায় এই ঝামেলার সূত্রপাত যখন নতুন যিনি ওয়ার্ডের কাউন্সিলর 107 নম্বর লিপিকা মান্না, তিনি বাড়িতে ছিলেন না, তিনি যখন এলাকায় আসেন তার পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ তার অনুগামীরা কিন্তু একেবারে বোমাবাজি করে। অন্য আগে যিনি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুশান্ত ঘোষ, তিনি সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে একেবারে এলাকায় খারাপ ফলাফল, এই নিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। শুধু তাই নয়, বোমার পাশাপাশি গুলি চালানো হয়েছে বলে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। মহিলা কর্মী, তৃণমূল কর্মী, তাকে মারধর করা হয়েছে। ইতিমধ্যে সুশান্ত ঘোষ, তিনি এই ওয়ার্ডে আগে কিন্তু কাউন্সিলর ছিলেন, তিনি একেবারে সরাসরি নতুন যিনি কাউন্সিলর লিপিকা মান্না তার বিরুদ্ধে অভিযোগ করছেন
এই ঘটনার খারাপ ফলাফল ভোটে এই ওয়ার্ডের, সেই কারণেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত হলো এমনটা জানতে পারছে। যদিও কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে এবং কি কারণে এই ঘটনার সূত্রপাত, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হলো এই বিষয়ে যেমন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে লিপিকা মান্না তিনি কিন্তু সরাসরি এই অভিযোগ কিন্তু অস্বীকার করছে, এরকম ঘটনা তিনি জানেন না বলে এমনটা দাবি করছে। অন্যদিকে একেবারে সরাসরি সুশান্ত ঘোষ, তিনি এই ওয়ার্ডে আগে কাউন্সিলর ছিলেন, অন্য ওয়ার্ডে বর্তমানে কাউন্সিলর, তিনি কিন্তু সরাসরি লিপিকা মান্নার দিকেই অভিযোগ করছেন। সুশান্ত ঘোষের অভিযোগ শুনবো, কি অভিযোগ করছেন লিপিকা মান্না সম্পর্কে, তার কি অভিযোগ? বড় দুর্ভাগ্যজনক। দল যদি করতো তাহলে এই জিনিস ঘটতো না, সমাজ বিরোধীদের নিয়ে ঘুরতো না। দল সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে যেটা হওয়ার তাই হচ্ছে। কাউন্সিলর হয়ে গেছে, কাউন্সিলর হওয়ার পরে দল হয়েছে। যাদের ছবি থানায় লাগানো আছে তাদের বিরুদ্ধেই অভিযোগ। মোস্ট ওয়ান্টেড বলে যে সমস্ত ক্রিমিনালদের ছবি থানায় লাগানো আছে তাদেরকে কাউন্সিলর কাজে লাগাচ্ছে। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। শুধু মদত দিচ্ছে না, এদের দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করানো হচ্ছে। বারংবার বলেছি দেবাশিস কুমারকে, কিন্তু আশ্চর্যজনকভাবে যারা এই জিনিসগুলো করে বেড়াচ্ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লিপিকা মান্নার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন সুশান্ত ঘোষ। শুনে লিপিকা মান্না কি বললেন। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। দুষ্কৃতি সন্ত্রাস আমি তৈরি করছি, এগুলো আমি বলতে পারছি না। ওয়ার্ডে যারা থাকে, যারা মিটিং করে, মিছিল করে, পার্টিতে যারা আসতে চায়, কাউকে তো আমি বাদ দিতে পারি না। আমি তো জনপ্রতিনিধি, আমি তো সবার কাজ করব। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। তো আমার বড় চেয়ারম্যান, ওনাকে সরিয়ে দেবে কে? সরিয়ে দেবে, ওনার বাড়িও তো এই ওয়ার্ড। আপনার মানে বিবাদটা কি? কোনো বিবাদ নেই। আমাদের ঘরে ঢুকে এসে কতগুলো ছেলে এসে মেরে গেছে। দিনও আছে, মনোজ আছে, ডিস্কো আছে, দিনও আছে, মনোজ আছে। তো ওনার ছেলেদের পার্টি ছিল, প্রতিটা ছেলে নেশা ভান করে আছে। কথা শুনছে। কলকাতা মেডিকেল কলেজে ছাত্র বিক্ষোভ, অভিযোগ গুরুতর। অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। কারা চাপ দিচ্ছে? অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, পড়ুয়াদের তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন পড়ুয়ারা তৃণমূল সমর্থক অধ্যাপকদের বিরুদ্ধে। অতনু, এই পরিপ্রেক্ষিত বেশ কিছুদিন আগে থেকেই এখানে দুটি ছাত্রীদের হোস্টেল রয়েছে, স্বর্ণময়ী এবং বিধুবালা হোস্টেল, এবং এই দুটি ছাত্রী হোস্টেলেই চূড়ান্ত অব্যবস্থা চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ যে কোনো পরিকাঠামো নেই, পানীয় জলের অভাব, একটি বেডে 7 থেকে 8 জন ছাত্রীকে থাকতে হয়। এই নিয়ে ছাত্রীরা হোস্টেলের দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন। সম্প্রতি যেটা অভিযোগ উঠেছে যে সেই ছাত্রীদেরকে যারা আন্দোলন করছিলেন তাদেরকে তৃণমূল সমর্থিত অধ্যাপকরা তারা চাপ দিয়েছেন যে তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করতে হবে এবং অথবা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাহলে ভালো জায়গায় পোস্টিং পেতে তারা পাবেন বা আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। এবং সেই জন্যই আজকে এখানকার মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে ছাত্রছাত্রীরা এবং ইন্টার্ন হাউস স্টাফরা তারা আজকে বিক্ষোভ দেখায় অধ্যক্ষের ঘরের সামনে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং অনির্দিষ্টকালীন ধরে এই বিক্ষোভ চলছে। কিছুক্ষণ আগেই এখানে বউবাজার থানার পুলিশ এসেছে, তবে এখনো পর্যন্ত পুলিশ কোন রকম হস্তক্ষেপ করেনি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে তারা সমস্ত অভিযোগ পেয়েছেন, দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হচ্ছে এবং গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে যে সত্যিই কোনো অধ্যাপক এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যদি কোনো অধ্যাপক এই ধরনের চাপ সৃষ্টি করে বা হুমকি দেয় তবে তা গর্হিত অপরাধ। এবং সেক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস কি বলছেন আপনাদের শোনাবো। তবে তার আগে যারা অভিযোগ করছেন পড়ুয়ারা তারা কি বলছেন শুনুন। ছাত্রীরা অভিযোগ করেছিল যে আমরা এইভাবে থাকতে পারছি না, আমাদের হস্টেলে এত কনজেস্টেড হয়ে আপনারা জানেন এত গরম পড়েছে, এত গরমে টপ ফ্লোরে 8 জন করে থাকা ইজ নট পসিবল। এটা অভিযোগ জানিয়েছিল, তাদেরকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছে। তো এটা আমরা কোনোভাবেই মেনে নেবো না। আমরা এখানে বসে আছি যতক্ষণ না এই ইস্যুটা সলভ হচ্ছে। আমাদের কলেজেরই কিছু প্রফেসর তারা এই স্টুডেন্টদের, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পার্সোনালি ডেকে বা কল করে তাদেরকে বিভিন্ন রকমের থ্রেট দিতে থাকে। তোমার ফেল করিয়ে দেবো, তোমাকে একাডেমিক্যালি ডাউন করে দেওয়া হবে, এরকমও বলা হয় তোমরা আমাদের সঙ্গে এসে আমাদের সাথে থেকে পলিটিক্স করো। প্রিন্সিপাল স্যার কাছে দাবি জানিয়েছি যে সুপারের পদে যারা আছেন, যারা অভিযুক্ত এখানে, তারা যত রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কলেজে আছেন সেখান থেকে তাদেরকে অবিলম্বে ইস্তফা দিতে হবে।
আমরা তো ছাত্রদের কাছ থেকে এখনই অভিযোগ পেলাম ঘন্টা দুয়েক আগে। যে কোনো অভিযোগ করলে তো একটা তদন্ত হয়। তো ছাত্রদের দাবি হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে একবার ডেকে আনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও তারা কেউ আসেননি। এগুলো অভিপ্রেত নয়, সেজন্য আমরা চাইছি যে একটা কলেজ কাউন্সিল ডাকছি, ডেকে আমরা এখানে এই ব্যাপার নিয়ে আলোচনা করে ইমিডিয়েটলি কিছু বন্দোবস্ত করা যায় কি না ব্যবস্থা। আর তারপর তো তদন্ত সাপেক্ষ, তদন্ত যেভাবে রিপোর্ট আসবে সে অনুযায়ী হবে। তীব্র গরম, অসহ্য গরম, প্যাচ প্যাচে ঘাম, এই আবহাওয়া থেকে মুক্তি মিলবে কবে? হাওয়া অফিস বলছে আগামী 3 দিন মুক্তি মেলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণে। শুধু দক্ষিণ কেন, পশ্চিমের জেলাগুলোর দিকে যদি তাকাই, সেখানে 40-এর উপরে পারদ গতকালই পৌঁছে গিয়েছিল, 42, সেটা 44 পর্যন্ত হয়ে যেতে পারে। বৃহস্পতিবারের আগে বৃষ্টির কোনো দেখা নেই। আর এই প্রকৃতির খামখেয়ালিপনায় ছুটি এলো না কাজে। তার কারণ গরমের ছুটি দেওয়া হয়েছিল গরমের জন্য, গরমের ছুটি শেষ হয়ে গেল, কিন্তু গরমের দাপট এখনো কমলো না। আমরা আমাদের দক্ষিণবঙ্গের সবকটি জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো, নয়তো সিভিয়ার হিটওয়েভ, অথবা হট অ্যান্ড হিউমিড হয়ে যায়। এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং, তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া পেতে পারি। মুর্শিদাবাদ, বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল, বাকি সব জেলাগুলি শুষ্ক। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক। ছুটি দেওয়া হয়েছিল, আগে ভাগে গরমের ছুটি দেওয়া হয়েছিল, গরমের ছুটি পার হয়ে গেল, 30 দিন পার হয়ে গেল, এখনো এতটাই গরম যে যারা স্কুলে যাচ্ছে এবং অভিভাবকরা যারা নিয়ে যাচ্ছেন তাদের হাঁসফাঁস দশা। আজ থেকে স্কুল খুলে গিয়েছে, আর যাদের স্কুলে যেতে হচ্ছে, যারা নিয়ে যাচ্ছেন তাদের অবস্থা শুনুন। ফ্রুটস তো খাবেই, আর একটু চেষ্টা করবো কটনের জামা কাপড় পরানো, আর যত সম্ভব ওয়াটারমেলন, ফ্রুটস, এই ধরনের গ্রেপস, যেগুলোতে ওয়াটারি ফ্রুটস আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবো, ডাবের জল এগুলো। ফার্স্ট অফ অল ওকে বটলে ওআরএস ভরে দিয়েছি, কারণ যা হিউমিড তাতে আমার মনে হয় শুধু জলে কাজ হবে না। ইভেন এক্সট্রা বটলও দিয়েছি, যাতে ওই জলটা ফিনিশ হয়ে গেলে, আমার ছেলে একটু বেশি জল খায়, ওই জলটা ফিনিশ হয়ে গেলে যাতে আর একটা বটল সেইভাবে ওকে কাস্টম করে পাঠানো হয়েছে। এছাড়া বাড়ি গেলে ও জানে যে আমাকে কিভাবে কি করতে হবে, এক্সট্রা ক্লোথস দেওয়া আছে। চেষ্টা করছি যাতে ও গরমটা কম লাগে। সকালবেলা সাধারণত হালকা জামা কাপড় পরানো তো সম্ভব না, স্কুল ইউনিফর্মই আসতে হবে, কিন্তু সকালবেলা সেরকমভাবে এখনো তো খুবই শিশু আমার, যেহেতু একদম লোয়ার নার্সারি, সেরকম প্রিকশন তো কিছু নেওয়ার নেই, গরম কিছু করার নেই, এটাকেই হ্যান্ডেল করতে হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলোর। তো বাঁকুড়াতে স্কুল খুলে গিয়েছে, স্কুলের প্রথম দিন কি অবস্থা দেখুন। সূর্যের তাপ এত বেশি, সেই জন্য আমাদের শরীর থেকে বারবার ঘাম বেরিয়ে যাচ্ছে। কতটা কষ্ট হচ্ছে গরমে? প্রচুর গরম, একটু বেশি আছে। কষ্ট হচ্ছে গরমে? হ্যাঁ, লাইন চলে গেলে কষ্ট হচ্ছে। ঘাম হচ্ছে কিছু? হ্যাঁ, কষ্ট তো প্রচণ্ডই হচ্ছে, কারণ এতদিন যখন এত গরমে যখন বন্ধ ছিল স্কুল, তারপরে যে আবার যে স্কুলটা আরও যে গরম পড়লো, তার জন্য যদি আর কিছুদিন যদি ছুটি থাকতো তাহলে খুবই ভালো হতো। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বাচ্চাদের উপস্থিতির হার কিন্তু আজকে একেবারেই কম। হিউমিডিটি এত বেশি যে বাচ্চারা খুব ঘামছে, অসুস্থতার হার অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন যে আমাদের অবকাশটা দেওয়া হয়েছিল সেটা তো অনেকটাই লম্বা ছিল। আরেকটু পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠলে স্কুলটা খুলতো, তাহলে ভালো হতো অনেক।